পেতেছিল, ঘুষ নিয়েছিল, আর ঘুষ নিয়ে যে তুমি পরীক্ষা দিয়ে নাম্বার পাও আর না পাও, চাকরি পাও আর না পাও, বাপের কিডনি বিক্রি করে লাখ টাকা দিয়ে দাও, চাকরি তোমার কনফার্ম করে দেবো, বলেনি? কোথায় আন্দোলন করছেন, কি লড়াই করছেন করুন, আপনাদের আন্দোলনের সাথে আমাদের সম্পূর্ণ সহমত আছে। 2013-14 সালে যেবার প্রাইমারি টেটের প্রথম পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, সেদিন সবার প্রথম ডিওয়াইএফআই নিজের নিজের এলাকায় পথ অবরোধ করে বলেছিলাম যে দুর্নীতি হচ্ছে, কারণ এই রেজাল্ট হতে পারে না। সেটা ছিল 2013-14 সাল, 11 সালের পর। আর আজও বলছি, দুর্নীতির আঁতুর ঘর তৈরি করেছে, নইলে আপনার জেলার মানিক ভট্টাচার্য সপরিবারে জেলের ভাত কেন খাচ্ছে বলুন? ওদের বাড়িতে মাসকাবারি জিনিস আছে না, জানেন তো? জানেন তো ওদের বাড়িতে গ্যাসের সিলিন্ডার রিফিল করতে হয় না, ইলেকট্রিকের বিল আসে না, দিব্যি সরকারি সেবাতে জেলের ভাত খাচ্ছে সপরিবারে। সেই পয়সাটাও আমাদেরই যাচ্ছে, সেই পয়সাটাও আমাদেরই যাচ্ছে। তাই যারা আজকে এই দুঃশাসন, অপশাসন, দুর্নীতি রাজের অবস্থায় পড়েছেন, তাদের কাছে আমাদের আবেদন, কোমর বাঁধুন, বুকে সাহস নিন, জেদ নিন। আর যে তৃণমূলের বেটা বেটিরা ঘুষ নিয়েছে, তাদের গলাতে হাত ভরে টাকা বের করুন, ডিওয়াইএফআই আপনাদের সাথে আছে। পুলিশ থাকবে কিনা আমরা জানি না, পুলিশ থাকবে কিনা আমরা জানি না। এতদিন শুনেছিলাম গন্ডারের চামড়া সব থেকে বেশি মোটা, এখন তো দেখছি পশ্চিমবঙ্গে এদের চামড়া সব থেকে বেশি মোটা। গালিগালাজ করছিল, বিশ্বাস করুন, টিভিতে দেখেছিলাম। ওই সিংহম নাকি একটা সিনেমা নাকি ছিল, বাড়ির বউদেরকে অপমান করলে ওরা ওদের নাক মুখ ফাটিয়ে দিয়ে গাড়ি নিয়ে মারতে মারতে টেনে বার করেছিল। এরা টেবিলের তলায় ঢুকতে ঢুকতে এত ব্যস্ত হয়ে পড়েছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি বিলি করতে করতে এতটা এদের মেরুদণ্ডটা নষ্ট হয়ে গেছে যে বাড়ির বউকে গালি দিচ্ছে। এদের দম নেই, অনুব্রতকে গলাতে গামছা দিয়ে টেনে বার করে হিড় হিড় করে নিয়ে চলে গিয়ে জেলে পড়তে। আর কত কত আর খিস্তি খেতে খেতে খিস্তি খেতে খেতে একদম যা মানে মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে দিলেন আপনারা। বলছে খিস্তি খাওয়াটা সহ্য করে নেব, কারণ ঘুষের টাকাটা বেশি পাচ্ছি তো, তাই ঘুষের টাকার কাছে খিস্তিটা কম পড়ে গেছে, তাই এটা মানিয়ে নিয়েছে। তাছাড়া কি বলবো বলুন? দেখেননি কাল থেকে কি চলছে? দেখেননি? আজ বলুন তো, আপনি একটা আন্দোলন করতে যান, এই পুলিশের লাঠির জোর কত হবে? আর এই পুলিশকে যখন ফোনে ধরে তৃণমূলের নেতা গালিগালাজ করছে, তখন ম্যাও ম্যাও করছে এরা। আমরা কি মিডিয়া নাকি কোন মিডিয়া? কেউ ভরসা করবে আপনাদেরকে? আপনাদেরকে ফোনে গালি দিয়ে দিচ্ছে, আপনার সেই রেকর্ডিংটা বাইরে চলে এলো, তারপরেও আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। আপনাকে ভরসা করবে কেউ?
আরে যতক্ষণ খাঁটি বর্দিটা আপনার শরীরে আছে ততক্ষণ আপনি আমাদের রক্ষাকর্তা, আর আপনাকে আমরা ভয় পেতে চাই, সম্মান করতে চাই, আপনাকে আমাদের নিরাপত্তার একজন রক্ষী বলে মানতে চাই। কিন্তু যদি আপনি টেবিলের তলায় ঢুকে যাবেন তাহলে আপনার উপরে ভরসা কে রাখবে? আর এমনিতেই তো মানুষকে হয়রান করে করে মানুষকে নিজেদের শত্রুতে পরিণত করে নিয়েছে, করেনি? মোটরসাইকেল নিয়ে বেরোবে বাবার জন্য ওষুধ কিনতে, বলছে এই হেলমেট কেন নাই, এই বেল্ট কেন নাই, এই তোমার কাগজের পলিউশনটা কি হলো? বলছে স্যার এই গায়ে আমরা গর্ব মরে এসেছি। বলছে ওসব আমি জানি না, আইন মোটরসাইকেলের সময় আইন একদম চকচক করে দেখতে পাচ্ছি, কিন্তু গাড়ি শোনার পরে আইন আর দেখতে পাচ্ছি পাচ্ছে না, খুঁজে আইন। এরা আবার ডিম দিয়েছে একটা, সেই ডিমের নাম সিপিপিএফ, জানেন তো? সরকারি ব্যবস্থাতে স্থায়ী ধারাবাহিক কাজে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ঠিকা শ্রমিক নিয়োগ করা যায় না, কিন্তু এরা সিভিক নিয়োগ করেছে 1,30,000। আর এরা তো নিজেদেরকে মনে করে আমরা আইএস আইপিএস। রাস্তায় দাঁড়িয়ে থাকে এমন ভাবে, আর এমন করে আপনার গাড়ি দাঁড় করাবে না, মনে হবে যেন একদম প্রধানমন্ত্রীর টেবিল থেকে উঠে এসে এই দাঁড়ালো। এর বাইরে আর কিছু নেই, এর বাইরে কিচ্ছু নেই। তারপরে কখনো হাইওয়েতে কান ধরে ঘোষ করছে, কখনো বলছে আর চুরি করবো না, কখনো বলছে এই মাসের আমার পয়সা কমে গেছে তো ট্রাকওয়ালাকে মেরে পয়সা নিচ্ছে, কোন টোটো চালকের গাড়ির চাকা পাম্প খুলে দিচ্ছে, মানে যাচ্ছে তাই করছে। এগুলো শুধুমাত্র টিভিতে দেখতে পেলাম যে একটা বাচ্চা ছেলে কুরকুরের প্যাকেট রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, আর সিভিক তার উপরে নিজের বীরত্ব প্রমাণ করলো, ছেলেটা মরে গেল, মাটা চোখের জলে ভাসছে, আর বলছে ওই সিভিকের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি। আর সিভিক গুলোকে তো পুলিশ আর মমতা ব্যানার্জি পেয়েছে গলির পাঠা, প্রতিদিন তেল মাখাচ্ছে আর কাঁঠাল পাতা খাওয়াচ্ছে আর ফুল চন্দন ঘষছে, আর একটা করে কেসে ফেসে যাচ্ছে আর সিভিককে দিয়ে দিচ্ছে, বলছে দিয়ে দিলাম যা, এটা গলির পাঠা। কাজের নিয়োগ নীতি নাই, কাজের নিরাপত্তা নাই, বেতনের ঠিক ঠিকানা নাই, রিটায়ার্ড হলে পেনশন পাবে কিনা ঠিক ঠিকানা নাই, কিন্তু হাতে লাঠি আর মাথায় হেলমেট ঠিক দিয়ে দিয়েছে লোকের কাছে পয়সা আদায় করার জন্য। ঘন্টায় দাঁড়িয়ে থাকুন রাস্তায়, এদের হয়রানির বিষয় দেখে নেবেন না। এদের প্রতি আমাদের কোনো রাগ নেই, এদের প্রতি আমাদের খুব করুণা আর দয়া হচ্ছে। এরাও তো যুবক, এদেরকেও তো সংগঠিত করতে চাইছি কাজের দাবিতে, নিরাপত্তার দাবিতে, সামাজিক সুরক্ষার দাবিতে, পশ্চিমবঙ্গে দুর্নীতি রাজের বিরুদ্ধে। কিন্তু এরাই যদি দুর্নীতির স্বর্গরাজ্যের একটা পেয়াদা হয়ে যায় তাহলে তো এদের বিরুদ্ধে লড়াইটা আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা সব দরজা বন্ধ করে দিতে চাইছি না। তাই বলছি, যদি তোমরা দুর্নীতির স্বর্গরাজ্যের পেয়াদা হয়ে যাও তাহলে তোমাদের সামনে পাহাড় হয়ে যারা দাঁড়াবে তাদের নাম ডিওয়াইএফআই। আর যদি নিজের কাজের দাবিতে, নিজের বেতনের দাবিতে, নিজের কাজের স্থায়িত্বের দাবিতে তোমাদের উপরে পুলিশ ডিপার্টমেন্টের যে অত্যাচার, যে শোষণ, তার বিরুদ্ধে যদি দাঁড়াতে চাও তাহলে সবার আগে যে হাতটা তোমার হাত ধরবে সেই হাতটাও দেখে নিবে ডিওয়াইএফআই এর হাত আছে। তাই তোমাদেরকেও বলছি, লড়ে যাও, লড়াইয়ের বিকল্প কিচ্ছু নেই, নেই লড়াইয়ের বিকল্প। দেখুন সরকারি স্ট্যাম্প পিছনে নেই, দেখুন আজ ওদের কি অবস্থা। স্মার্ট মিটার পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে 49% শেয়ার বেসরকারি হাতে দিয়ে দিয়েছে, 51% শেয়ার পশ্চিমবঙ্গ সরকারের হাতে, সরকারি হাতে আছে। আর সেই দপ্তরে আর সরকার নিজে কোনো দায়িত্ব, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। বেসরকারি মালিকরা, ইনভেস্টররা, শেয়ার হোল্ডাররা বিদ্যুতের বিষয়ে যা সিদ্ধান্ত গ্রহণ করছে বিদ্যুৎ দপ্তরকে, সরকারি বিদ্যুৎ দপ্তরকে সেই সিদ্ধান্তের কাছে মাথা নামাতে হচ্ছে। বসাতে চাইছে স্মার্ট মিটার। যতক্ষণ পয়সা ততক্ষণ পাখা ঘুরবে, পয়সা শেষ ডাব্বা গুল, আঁখ বন্ধ। গরিব মানুষের জন্য তো সরকার বুনিয়াদী ব্যবস্থায় তো ইলেকট্রিক। যেদিক থেকে যাচ্ছি, যে সমাজে এসেছি, যে সমাজ ব্যবস্থাটার মধ্যে যেতে চাইছে, বিদ্যুৎ ছাড়া একটা মিনিট চলবে, ব্যাংক চলবে, বীমা চলবে, অনলাইন কাজকর্ম চলবে, নিজের এলাকা পাড়া যে কোনো উৎপাদন সেক্টর চলবে। তাহলে সেই জায়গায় স্মার্ট মিটার বসাচ্ছে, গরিব মানুষের বুকের উপরে পা দিয়ে স্মার্ট মিটার বসাচ্ছে। সেই স্মার্ট মিটার গরিব মানুষের জন্য না, তো স্মার্ট মিটার কাদের জন্য? বড় লোকদের
একটু পিছিয়ে আসেন, দেখতে পাচ্ছেন না তো পিছন থেকে। যারা ডিওয়াইফাই করছি, আমরা কেন স্মার্ট মিটারের বিরোধিতা করছি? হ্যাঁ, জনগণের জন্য, কিন্তু তার সাথে প্রত্যেকটা দিন এই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যারা কাজ করছে তারা তাদের কাজ হারাচ্ছে। এই স্মার্ট মিটার বাদ দিয়ে দিন, বাড়িতে বাড়িতে আসে না কয়েকটা কম বয়সী ছেলে মেয়েরা মিটারের রিডিং নিতে? বেসরকারি কাজ করে, ঠিকাতে কাজ করে, সকাল থেকে শুরু করে রাত্রি সন্ধ্যা পর্যন্ত মিটারের রিডিং নিচ্ছে। তারপরে একটা মেশিন থেকে কাগজ বের করে দিচ্ছে, সেই কাগজটা হাতে ধরিয়ে বলছে যে তোমার এই মাসে এত বিল হলো, ওই মাসে এত বিল হলো, বাড়ি বাড়ি আসছে। আর স্মার্ট মিটার বসে গেলে মিটার রিডারদের চাকরিটা চলে যাবে। তাহলে প্রতিদিন যখন পশ্চিমবঙ্গে চাকরি চলে যাচ্ছে, কাজ পাচ্ছে না, দোকানের ঝাঁপগুলো বন্ধ হয়ে যাচ্ছে চাকরির, সেখানে আমাদেরকে বিরোধিতা করতে হবে না স্মার্ট মিটারের? পারবো আমরা? কিসের সাথে বেইমানি করে নিব? কিসের সাথে বেইমানি করেনি? সরকারি স্বাস্থ্য দপ্তর শুধুমাত্র একটা নীল সাদার বাড়ি তৈরি করে দিলে স্বাস্থ্য হয় নাকি? তৃণমূলের নেতারা দেখেছেন বহুদিন ধরে বুকে ব্যথা হচ্ছে না? করেছেন লক্ষ্য? তৃণমূলের নেতাদের বুকে ব্যথা হচ্ছে না, তার দুটো কারণে। এক, মোদী মামা দাঁড়িয়ে গেছে ইডি সিবিআই নিয়ে, বলেছে এখন পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করা যাবে না। আর দুই হচ্ছে যে বেটাদের খুব ভয়, বলছে হসপিটালে ভর্তি করলেই যদি জাল স্যালাইন ভরে দেয় শরীরে, তার থেকে বাবা দূরে থাকাই ভালো। ওই জন্য মিথ্যে মিথ্যে বুকে ব্যথা আর বলছে না। কিন্তু আমরা পশ্চিমবঙ্গের গরিব মানুষরা, তারা কোথায় যাবে? জাল ওষুধের কারখানা রমরমিয়ে চলছে, জাল ওষুধ সেই জিনিসগুলো তৈরি করা রমরমিয়ে চলছে। কে লাইসেন্স দিচ্ছে? দেশের সরকার। ওষুধ বানানোর জন্য আপনি কোনোদিন ওষুধের দোকানে গেছেন? ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিয়েছে, আপনি প্রেসক্রিপশনটা দোকানে দেওয়ার পরে কোনোদিন জিজ্ঞেস করেছেন? কি বলেন দোকানে গিয়ে? বলেন যে কোন ওষুধটা কখন খেতে হবে একটু গোটা গোটা করে কাগজের উপরে লিখে দিন। আর কিছু জিজ্ঞেস করেন? করেছেন? কেন? কারণ ওষুধের দোকানদারের উপরে একটা অগাধ ভরসা। কেন না, ও প্যাকেট থেকে, ডিব্বা থেকে ডাক্তারের কাগজটা নিয়ে যে ওষুধটা আমাকে দেবে, সেই ওষুধটা যদি আমি টাইমে খাই তাহলে আমার রোগ সেরে যাবে। ডাক্তারের প্রেসক্রিপশন পড়তে পারেন আপনি যে কি হয়েছে? পারেন না তো। ডাক্তারের প্রেসক্রিপশন কে পড়ে? ওষুধের দোকানদার পড়ে। ডাক্তারের প্রেসক্রিপশন কে পড়ে? কম্পাউন্ডাররা পড়তে পারে। ডাক্তারের প্রেসক্রিপশন কে পড়তে পারে? যে ব্লাড টেস্ট করতে আসে ডায়াগনস্টিক সেন্টারে, ইউএসজি করে, অন্য কোনো টেস্টের কাজ করে দেয়, তারা ডাক্তারের প্রেসক্রিপশন পড়তে পারে। গায়ে ঘরে শহরে আমরা যারা সাধারণ মানুষ ডাক্তারের প্রেসক্রিপশন যেটা হাতে লিখে দেয় পড়তে পারি না, তবুও অগাধ ভরসা ডাক্তারের প্রতি, অগাধ ভরসা। কেন না, উনি ডাক্তার বাবু। বিপদে পড়ে গেলে হাত পায়ে ধরে বলি, ডাক্তার বাবু যেমন করে হোক আমার মাকে আমার বাবাকে বাঁচান, ডাক্তার বাবু যেমন করে হোক আমার পেশেন্টকে সুস্থ করে দিন। অগাধ ভরসা। সেই ভরসার জায়গাটা সবার প্রথম পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষে তৃণমূল আর বিজেপি নষ্ট করে দিল। এখন ওষুধের দোকান, ওষুধ, ডাক্তার সবার উপরে ভরসা চলে যাচ্ছে। আর্জিকরের ঘটনা না হলে জানতেই পারা যেত না যে পশ্চিমবঙ্গে শুধু সাদা খাতার মাস্টার হয় না, পয়সা দিয়ে ডাক্তারও হওয়া যায়। তাহলে ডাক্তারের প্রতি মানুষের যে ভরসা, সেই ভরসা আস্থার জায়গাটাকে ভেঙে দিচ্ছে। আর ওষুধ, মানুষ আর ভরসা করতে পারছে না ভরসা করতে। ওষুধের দাম বেড়ে যাচ্ছে 3 গুণ, 4 গুণ, 5 গুণ। আর হেলথ সেন্টার গুলো ঢুকছে জেলা হসপিটাল গুলোতে। অসুস্থ মানুষ গিয়ে সুস্থ হবে সেটা ছেড়ে দিন, গরু ছাগল ভেড়া যদি ওই হসপিটাল গুলোতে যায় তারা অসুস্থ হয়ে ফিরে চলে আসছে। যান পুরুলিয়া, বাঁকুড়া, যান মুর্শিদাবাদ, যান অন্যান্য জেলার মেডিকেল কলেজগুলোতে, হসপিটালগুলোতে, কি অবস্থা। ভেতরে যারা পায়খানা বাথরুম পরিষ্কার করছে কন্ট্রাকচুয়াল লেবার। ভেতরে কোথাও লাইট খারাপ হয়ে গেলে যারা সেরে দিচ্ছে তারা কন্ট্রাকচুয়াল লেবার। সেখানে নার্স, জেএনএম তারা কন্ট্রাকচুয়াল ঠিকাদারি। যারা এসে নিয়ে ব্লাড নিয়ে যাচ্ছে তারা ঠিকা কন্ট্রাকচুয়ালে কাজ করছে। যারা ওষুধ দিয়ে দিচ্ছে তারা কন্ট্রাকচুয়াল। যারা এসে খাবার দিচ্ছে তারাও কন্ট্রাকচুয়াল ঠিকাতে তারা কাজ করছে। প্রত্যেকদিন শোষণ করছে না আমাদের শ্রমকে। 5,000, 8,000, 9,000, 10,000 টাকা বেতন। সংসার চলবে? চলবে সংসার? চাল আজ বেচাল হয়ে গেছে।
15 টাকা, 16 টাকা, 20 টাকা কিলো চাল আজকে 40, 50, 60 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। আলুর কথা বলেছে ধ্রুব যে কৃষক ভাই 5 টাকা, আমি কিনতে গেলে 35 টাকায় কিনতে হয়। কোথায় গেল রেশন দোকানগুলো? যে রেশন দোকানের জন্য 2011-তে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারটা আসার আগে যে রেশন দোকানের দুর্নীতির বিরুদ্ধে জানকবুল লড়াই করেছিল, সেই রেশন দোকানগুলো কোথায়? আর সেই রেশন দোকানের কার্ডগুলো কোথায়? আর সেই রেশন দোকানগুলোতে যারা রেশনের জিনিসপত্র পায় তারাই বা কোথায়? রেশন মিলবে না। আমার বাড়ি এখানে, রেশন আনতে যেতে হয় 10 কিলোমিটার দূরে অন্য একটা রেশন দোকানে। সমস্যা নয়, কাজ আছে? নেই কাজ। পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ আমরা বুক ঠুকে বলতে পারি। পশ্চিমবঙ্গে গ্রামীণ রোজগার যোজনায় 100 দিনের কাজ আমরা বামপন্থীরা এনেছিল। কারো বাপ ঠাকুরদাদের অধিকারে আর জমিদারিতে নয়, লড়াই করে আমরা এনেছিলাম। লাল ঝান্ডার 62টা এমপি দিল্লিতে ফার্স্ট ইউপিএ গভর্नमेंट বলেছিল না তো मंत्री चाहिए, ना तो डिपार्टमेंट चाहिए, ना तो टेबल चाहिए और ना तो लाल या पीला बत्ती का गाड़ी चाहिए। मनमोहन सिंह বলেছিল কি চাই? বলেছিল আমাদের বেকার ছেলে মেয়েগুলোর জন্য 100 দিনের কাজ চাই আর তার মজুরি চাই। এইটা বামপন্থা, এইটা তার আদর্শ, আর এই আদর্শকে নিয়ে আছি। কোথায় গেল 100 দিনের কাজটা? কোথায় গেল? কে জানে না? যে তৃণমূলের নেতারা 100 দিনের কাজে যে মাস্টার রোল তৈরি হতো, সেই মাস্টার রোলে ভুয়ো লোকের নাম সাটিয়ে দিত। কে জানে না? সুপারভাইজার পঞ্চায়েতের অফিসে আসার আগে দিন রাতে ফোন করতো যে কাল তোমার পঞ্চায়েতে যাচ্ছি, তুমি মাস্টার রোলের কাগজ বানিয়ে রাখো। রাতারাতি রাত জেগে ভুয়ো মাস্টার রোলের কাগজ তৈরি হতো। কে জানে না? বামপন্থীরা প্রতিটা দিন পঞ্চায়েতের অফিসে, সমিতির অফিসে, জেলা সভাধিপতির কাছে, ডিএম এর কাছে, এসপির কাছে এই 100 দিনের কাজের জন্য লড়াই করছে। কিন্তু দেখুন আপনার জেলার কি একটা অধিকারীর নাম ছিল না, তৃণমূল না বিজেপি, দিয়ে তারপরে গরু ছাগলের দামে অন্য একটি দলে চলে গেল লোকসভা নির্বাচনের আগে। আরে নাম বলবেন না, কি দরকার আছে? চলে গেল না? এদের দায়িত্ব ছিল, এদের দায়িত্ব ছিল। এই তো নদিয়া জেলাতে মুকুল রায় ছিল তৃণমূলের ভাগাড় থেকে বিজেপির ভাগাড়ের নাম লেখা বিজেপির বিধায়ক এমএলএ ছিল না? আজকে বলছে मैं तो हूं पागल। এক কানে পদ্ম ফুল আর এক কানে জোড়া ফুল নিয়ে বলছে আমি না ভুলে গেছি, আজ আমি